সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আমি সুব্রত মণ্ডল, রানাঘাট ইউসুফ ইনস্টিটিউশন এইচএস কোএড এর কেমিস্ট্রি তথা ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমাদের আলোচ্য বিষয় হবে ক্লাস 9-এর পরমাণু গঠন। আজ আমরা পরমাণু গঠনের প্রথম অংশ আলোচনা করব। পদার্থ গঠনের মূলতম কণিকা সম্পর্কে চিন্তাভাবনা অনেক আগেই শুরু হয়েছিল। সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেন ভারতীয় দার্শনিক কণাদ। কণাদ মনে করেন পদার্থ গঠনের 5টি মূলতম কণা আছে। এদের তিনি পরমাণু নামে অভিহিত করেন। এগুলো হলো ক্ষিতি বা পৃথিবী, অপ বা জল, তেজ বা আগুন, মরুৎ বা বায়ু এবং বোম বা মহাকাশ। পদার্থের গঠন সম্পর্কে গ্রিক দার্শনিক ডিমোক্রিটাসও অনুরূপ ধারণা প্রদান করেন। তবে তাঁর মতে মূলতম কণিকাগুলো হবে 4টি: পৃথিবী বা আর্থ, জল বা ওয়াটার, আগুন বা ফায়ার এবং বায়ু বা এয়ার। এদের তিনি অ্যাটম বলে অভিহিত করেন। এবার আমরা পরমাণু গঠনের বিজ্ঞানসম্মত ধারণা আলোচনা করব। সর্বপ্রথম পরমাণু বা অ্যাটম সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা প্রদান করেন ব্রিটিশ বিজ্ঞানী জে ডাল্টন। তার ধারণা অনুসারে পদার্থ গঠনের মূলতম কণিকা হলো পরমাণু, যার মধ্যে পদার্থের যাবতীয় গুণ বা ধর্ম বজায় থাকে। পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। রাসায়নিক পরিবর্তনের সময় পরমাণুগুলি সজ্জা পরিবর্তন করে মাত্র। একই পদার্থের পরমাণু ধর্মে ও ভরে অনুরূপ, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু ধর্মে ও ভরে পৃথক পৃথক হয়। ডাল্টনের তত্ত্ব ভর সংক্রান্ত রাসায়নিক সংযোগের সূত্রগুলির ব্যাখ্যা দিতে পারলেও অনেক ঘটনার ব্যাখ্যা দিতে পারে না। যেমন ঘর্ষণে কেন ঘর্ষণকারী বস্তু দুটির মধ্যে বিপরীত তড়িৎ উৎপন্ন হয় তার ব্যাখ্যা ডাল্টনের তত্ত্ব থেকে দেওয়া যায় না। উপরন্তু 19 শতকের শেষ ভাগে ও 20 শতকের শুরুতে একাধিক সাব অ্যাটমিক কণিকা আবিষ্কার হওয়ার ডাল্টনের তত্ত্ব তার যৌক্তিকতা হারায়। এইবার আমরা সাব অ্যাটমিক কণিকাগুলোর আবিষ্কার নিয়ে আলোচনা করব। পরমাণু বা অ্যাটমকে বিয়োজিত করলে যেসব কণা পাওয়া যায় তাদের সাব অ্যাটমিক কণা বলা হয়। প্রধান সাব অ্যাটমিক কণা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী জে থমসন। ব্রিটিশ বিজ্ঞানী ডাব্লিউ ক্রুকস 0.01 মিলিমিটার মার্কারি চাপে বায়ুপূর্ণ একটি আবদ্ধ কাচনলে দুটি ধাতব তড়িৎদ্বার যুক্ত করে ডিসি তার চালনা করেন। এর ফলে ক্যাথোড তড়িৎদ্বার থেকে অ্যানোড অভিমুখে একটি অদৃশ্য রশ্মি নিঃসৃত হয়, যা ক্যাথোডের বিপরীত দিকের কাচ দেওয়ালে সবুজ প্রতিপ্রবাহ সৃষ্টি করে। এই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলা হয়। ক্রুকসের পরীক্ষাটি দেখানো হলো। ব্রিটিশ বিজ্ঞানী জে থমসন ক্যাথোড রশ্মির বিভিন্ন ধর্ম পর্যবেক্ষণ করেন। যেমন ক্যাথোড রশ্মিকে তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করলে ধনাত্মক পাতের দিকে বিক্ষেপিত হয় এবং চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করলে উত্তর মেরুর দিকে বিক্ষেপিত হয়। এ থেকে প্রমাণিত হয় যে ক্যাথোড রশ্মির উপাদানগুলি ঋণাত্মক চার্জযুক্ত। আবার ক্যাথোড রশ্মির গতিপথে যদি হালকা পাখাযুক্ত একটি চাকা রাখা হয় তবে চাকাটি রশ্মির গতির অভিমুখে চলতে থাকে। বিভব প্রভেদ বৃদ্ধি করলে চাকাটির বেগ বৃদ্ধি পায়। এ থেকে প্রমাণিত হয় যে ক্যাথোড রশ্মির উপাদানগুলি হলো খুবই কম ভরের কণিকা। থমসন এই কণিকাগুলির নাম দেন নেগেট্রন। পরবর্তীকালে আইরিশ বিজ্ঞানী জে স্টোনি
কণাগুলির নাম দেন ইলেকট্রন। থমসনের ক্যাথোড রশ্মির চার্জ সংক্রান্ত পরীক্ষাটি দেখানো হলো। থমসন ইলেকট্রনের চার্জ এবং ভরের অনুপাতও নির্ণয় করেন। এই চার্জ এবং ভরের অনুপাতের প্রাপ্ত মান 1.758820 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। আমেরিকান বিজ্ঞানী R.A. মিলিক্যান বিখ্যাত তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের ভর নির্ণয় করেন। ইলেকট্রনের ভরের প্রাপ্ত মান হল 9.1094 ইন্টু 10⁻10 কেজি। ব্রিটিশ বিজ্ঞানী ই রাদারফোর্ড বিভিন্ন পরীক্ষার সাহায্যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত কণা প্রোটন আবিষ্কার করেন। এরপর ব্রিটিশ বিজ্ঞানী জে স্যাডউইক নিউক্লিয়াসে উপস্থিত চার্জবিহীন কণা নিউট্রন আবিষ্কার করেন। এই প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। এরা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মূল ধর্মগুলি প্রদত্ত সারণীতে দেওয়া হলো। ইলেকট্রনের চিহ্ন ই, পরম চার্জ -1.6022 ইন্টু 10⁻19 কুলম্ব, আপেক্ষিক চার্জ -1, ভর 9.10939 ইন্টু 10⁻31 কেজি বা 0.00054 ইউ এবং আপেক্ষিক ভর 0 ইউ। প্রোটনের চিহ্ন পি, পরম চার্জ +1.6022 ইন্টু 10⁻19 কুলম্ব, আপেক্ষিক চার্জ +1, ভর 1.67262 ইন্টু 10⁻27 কেজি বা 1.00727 ইউ এবং আপেক্ষিক ভর 1 ইউ। নিউট্রনের চিহ্ন এন, পরম চার্জ 0 কুলম্ব, আপেক্ষিক চার্জ 0, ভর 1.67493 ইন্টু 10⁻27 কেজি বা 1.00867 ইউ এবং আপেক্ষিক ভর 1 ইউ। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন ছাড়াও আরও নানা ধরনের কণা আছে, যেমন লিপ্টন, কায়ন সমূহ, পাইয়ন সমূহ, মিউয়ন সমূহ ইত্যাদি। তবে মূলতম কণা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এইবার আমরা বিভিন্ন ধরনের পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। থমসনের পরমাণু মডেলকে কেক কিসমিস মডেল বা পুডিং কিসমিস মডেল বলা হয়। তিনি মনে করেন কেক বা পুডিংয়ের মতো ধনাত্মক চার্জের মধ্যে কিসমিসের মতন ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন কণিকাগুলো অবস্থান করে। পরমাণুতে ধনাত্মক চার্জের পরিমাণ ঋণাত্মক চার্জের সমান হয়। চিত্রে থমসনের পরমাণু মডেল দেখানো হলো। থমসনের পরমাণু মডেলটি যথেষ্ট ত্রুটিপূর্ণ। 1. এই মডেল অনুসারে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ পাশাপাশি স্থিরভাবে অবস্থান করে। সনাতন পদার্থবিদ্যা অনুসারে যা কখনোই সম্ভব নয়। অর্থাৎ এই মডেল থেকে পরমাণুর স্থায়িত্বের ব্যাখ্যা দেওয়া যায় না। 2. এই মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। 3. এই মডেল পরমাণুর উপর আলফা রশ্মি বিচ্ছুরণের ব্যাখ্যা দিতে পারে না। এবার আমাদের আলোচ্য বিষয় হলো রাদারফোর্ডের স্বর্ণপত্র পরীক্ষা। স্বর্ণপত্র পরীক্ষায় রাদারফোর্ড যে স্বর্ণপত্রটি ব্যবহার করেন তার বেধ ছিল 0.404 সেন্টিমিটার। ওই পাত্রটির চারিদিকে সমদূরত্বে একটি ফ্লুরোসেন্ট পর্দা বৃত্তাকারে স্থাপন করেন। পর্দাটির একটি দিক উন্মুক্ত দিক থেকে সমান্তরাল আলফা রশ্মি বিচ্ছুরকের সাহায্যে চালনা করেন। আলফা কণা ফ্লুরোসেন্ট পর্দার পতিত হলে উজ্জ্বল আলোকবিন্দুর সৃষ্টি করে। আলফা কণা হলো প্রকৃতপক্ষে ইলেকট্রনবিহীন একটি হিলিয়াম পরমাণু।
পর্যবেক্ষণ। এই পরীক্ষায় দেখা যায় যে বেশিরভাগ আলফা কণা পাত ভেদ করে চলে যায়, অর্থাৎ তাদের পথে কোনো বিচ্যুতি হয়নি। কিছু সংখ্যক কণা 10,000-এর মধ্যে একটি তাদের গতিপথে সামান্য বিচ্যুতি দেখায়। আরও অল্প সংখ্যক কণা 20,000-এর মধ্যে একটি 90 ডিগ্রি-এর বেশি কোণে বিচ্যুতি দেখায়। সিদ্ধান্ত: এই পরীক্ষা থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত করেন যে যেহেতু স্বর্ণপত্রটি অত্যন্ত পাতলা, সুতরাং বলা যায় যে এটি একটি বা সামান্য কয়েকটি পরমাণু স্তর দ্বারা গঠিত। 2. পরমাণুর অভ্যন্তরে খুব সামান্য জায়গায় ধনাত্মক চার্জ অবস্থান করে। তিনি এই ধনাত্মক চার্জযুক্ত কণার নাম দেন প্রোটন, কারণ ধনাত্মক চার্জযুক্ত অতি সামান্য সংখ্যক আলফা কণা পাত দ্বারা বিচ্যুত হয়। 3. পরমাণুর ধনাত্মক চার্জযুক্ত অতি সামান্য অঞ্চলকে বাদ দিলে বেশিরভাগ অঞ্চলই ফাঁকা, কারণ বেশিরভাগ আলফা কণা পাত দ্বারা বিচ্যুত হয়নি। রাদারফোর্ডের স্বর্ণপত্র পরীক্ষার চিত্ররূপ দেওয়া হলো। চিত্রে রাদারফোর্ডের স্বর্ণপত্র পরীক্ষায় কণার গতিপথ দেখানো হলো। স্বর্ণপত্র পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণু গঠনের একটি মডেলের প্রস্তাবনা করেন। একে রাদারফোর্ডের সৌর মডেল বলা হয়। এই মডেলের একটি চিত্ররূপ দেওয়া হলো। রাদারফোর্ডের মডেলে প্রধানত দুটি ত্রুটি বর্তমান। 1. এই মডেল অনুসারে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে সর্বদা পরিভ্রমণ করছে। সনাতন পদার্থবিদ্যা অনুসারে কোনো চার্জযুক্ত কণা গতিশীল হলে ক্রমাগত শক্তি ত্যাগ করতে থাকে, ফলে একটি স্পাইরাল পথ ধরে ইলেকট্রন কেন্দ্রকের কাছাকাছি আসে। একসময় ইলেকট্রন নিউক্লিয়াসের উপর পতিত হয়, ফলে পরমাণু বিনষ্ট হয়। অর্থাৎ এই মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্বের বিষয়ে কিছু বলতে পারে না। চিত্রে ইলেকট্রনের স্পাইরাল গতিপথ দেখানো হলো। 2. এই মডেল অনুসারে ইলেকট্রন সতত শক্তি বিকিরণ করে, সুতরাং মৌলের পারমাণবিক বর্ণালী হওয়া উচিত অবিচ্ছিন্ন, কিন্তু মৌলের পারমাণবিক বর্ণালী হয় রেখা বর্ণালী প্রকৃতির। সুতরাং এই মডেল পরমাণুর বর্ণালী গঠনের ব্যাখ্যাও দিতে পারে না। চিত্রে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী দেখানো হলো। এবার আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেল ও সৌর গঠনের তুলনা আলোচনা করব। রাদারফোর্ডের পারমাণবিক মডেল ও সৌর মডেলের মধ্যবর্তী সাদৃশ্যগুলি নিম্নরূপ। 1. সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থান করে, পরমাণুর কেন্দ্রেও নিউক্লিয়াস অবস্থান করে। 2. সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি সতত পরিভ্রমণ করে, অনুরূপে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি সতত পরিভ্রমণ করে। 3. সূর্যের ভর গ্রহগুলির মোট ভরের থেকে অনেক গুণ বেশি, অনুরূপে নিউক্লিয়াসের ভর ইলেকট্রনগুলির মোট ভরের তুলনায় অনেক বেশি। 4. সূর্যের আয়তন সৌরজগতের মোট আয়তনের তুলনায় নগণ্য। একইভাবে নিউক্লিয়াসের আয়তন পরমাণুর মোট আয়তনের তুলনায় নগণ্য। 5. সৌরজগতের সামগ্রিক চার্জ শূন্য, একইভাবে পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য। 6. গ্রহগুলির আহ্নিক গতি আছে, একইভাবে ইলেকট্রনেরও আহ্নিক গতি আছে। রাদারফোর্ডের পারমাণবিক মডেল ও সৌর মডেলের মধ্যবর্তী বৈসাদৃশ্যগুলো হলো নিম্নরূপ। 1. সূর্য ও গ্রহগুলির মধ্যে অভিকর্ষজ আকর্ষণ বল ক্রিয়া করে, কিন্তু নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে স্থির কুলম্বীয় আকর্ষণ বল ক্রিয়া করে। 2. গ্রহগুলির কক্ষপথ উপবৃত্তাকার, কিন্তু ইলেকট্রনের কক্ষপথ বৃত্তাকার। 3. একটি কক্ষপথে একটি মাত্র গ্রহ থাকে, কিন্তু একটি কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে। 4. সূর্য সতত শক্তি পরিত্যাগ করে, কিন্তু স্বাভাবিকভাবে পরমাণুর নিউক্লিয়াস শক্তি পরিত্যাগ করে না। 5. কিছু কিছু গ্রহের উপগ্রহ আছে, কিন্তু কোনো ইলেকট্রনেরই এই ধরনের উপ ইলেকট্রন নেই। 6.
গ্রহগুলি কক্ষপথ থেকে কখনোই বিচ্যুত হয় না, কিন্তু পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রন সহজেই বিচ্যুত হয়। 7. গ্রহগুলির ভর পৃথক পৃথক, কিন্তু প্রত্যেকটি ইলেকট্রনের ভর একই। 8. সৌরজগৎ বাস্তব, কিন্তু পারমাণবিক মডেল কাল্পনিক। 9. সৌরজগৎ দ্বিমাত্রিক, কিন্তু পরমাণু ত্রিমাত্রিক। এবার আমরা আলোচনা করব রাদারফোর্ডের পরমাণু মডেলে বোহরের সংযোজন। জার্মান বিজ্ঞানী এম প্লাঙ্ক কোয়ান্টাম বলবিদ্যা আবিষ্কার করেন। ড্যানিশ বিজ্ঞানী NHD বোহর কোয়ান্টাম বলবিদ্যাকে রাদারফোর্ডের পরমাণু মডেলে প্রয়োগ করেন। তার মতে, এক নির্দিষ্ট কক্ষপথে ঘুরবার সময় ইলেকট্রন শক্তি শোষণ বা পরিত্যাগ করতে পারে না। কক্ষপথগুলির শক্তি স্থির। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি ততই বাড়তে থাকে। 2. এক কক্ষপথ থেকে ইলেকট্রন যখন অন্য কক্ষপথে ঝাঁপ দেয় তখন নতুন কক্ষপথে শক্তি প্রাপ্ত হওয়ার জন্য ইলেকট্রন শক্তি শোষণ বা পরিত্যাগ করে। এই শক্তি পরিবর্তন একটি নির্দিষ্ট মানের পূর্ণগুণিতক হয়। 3. কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণন ভরবেগ একটি নির্দিষ্ট মানের পূর্ণগুণিতক হয়। এবার আমরা কোন কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে তা নির্ণয় করব। পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথগুলিকে বোঝাতে একটি সংখ্যা ব্যবহার করা হয়। একে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয় ও n দ্বারা সূচিত করা হয়। n এর বিভিন্ন মানের জন্য এক একটি কক্ষপথ আসে। যেমন n এর মান 1 হলে কক্ষকের নাম k, n এর মান 2 হলে কক্ষকের নাম l, n এর মান 3 হলে কক্ষকের নাম m, n এর মান 4 হলে কক্ষকের নাম n, n এর মান 5 হলে কক্ষকের নাম p, n এর মান 6 হলে কক্ষকের নাম q ইত্যাদি। কোনো কক্ষপথে সর্বাধিক কটি ইলেকট্রন ধরবে তা নির্ভর করে n এর মানের উপর। নিয়মটি হলো, যে কক্ষপথে n এর মান x সেই কক্ষপথে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা হবে 2x²। যেমন n = 1 হলে k কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকবে 2 × 1² = 2t। যেমন n = 2 হলে l কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকবে 2 × 2² = 8t। যেমন n = 3 হলে অর্থাৎ m কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকবে 2 × 3² = 18t। যেমন n = 4 হলে অর্থাৎ n কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকবে 2 × 4² = 32t। বিশেষ দ্রষ্টব্য: শেষ কক্ষপথ ও তার ঠিক আগের কক্ষপথে সাধারণভাবে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকে। দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা। একে l দ্বারা সূচিত করা হয়। এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান কক্ষকের অধীনস্থ উপকক্ষকগুলিকে বোঝানো হয়। নির্দিষ্ট n এর জন্য l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। সুতরাং l = 0, 1, 2, 3, ... n-1। n এর মান 1 হলে অর্থাৎ k কক্ষপথের জন্য l এর একটি মান হয়, সেটি হলো 0 এবং কক্ষকের নাম হয় s। n এর মান 2 হলে অর্থাৎ l কক্ষপথের জন্য l এর দুটি মান হয়, 0 এবং 1। 0 এর জন্য কক্ষকের নাম হয় s এবং 1 এর জন্য কক্ষকের নাম হয় p। n এর মান 3 হলে অর্থাৎ m কক্ষপথের জন্য l এর তিনটি মান হয়, 0, 1 ও 2। 0 এর জন্য কক্ষকের নাম s, 1 এর জন্য নাম হয় p এবং 2 এর জন্য নাম হয় d। n এর মান 4 হলে অর্থাৎ n কক্ষপথের জন্য l এর চারটি মান হয়, 0, 1, 2 ও 3। 0 এর জন্য কক্ষকের নাম হয় s, 1 এর জন্য নাম হয় p, 2 এর জন্য নাম হয় d এবং 3 এর জন্য নাম হয় f। তৃতীয় কোয়ান্টাম সংখ্যা হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। একে m দিয়ে সূচিত করা হয়। কোনো শক্তিস্তরের অধীনে যদি সমশক্তি স্তর থাকে, অর্থাৎ কোনো সমশক্তি সম্পন্ন কক্ষক থাকে, তবে তাদের বোঝাতে এই কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়।
এল এর নির্দিষ্ট মানের জন্য এম এর মান 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। এল এর মান 0 হলে এম এর মান হয় 0। এক্ষেত্রে একটি মাত্র কক্ষক থাকে যার নাম আগেই বলা হয়েছে এস। এল এর মান 1 হলে 3টি সমশক্তি সম্পন্ন কক্ষক থাকে যাদের জন্য এম এর মান যথাক্রমে +1, 0 ও -1 হয়। এম এর মান +1 হলে কক্ষকের নাম হয় পিএক্স, 0 হলে কক্ষকের নাম হয় পিওয়াই, মাইনাস হলে কক্ষকের নাম হয় পিজেড। একইভাবে ডি এর ক্ষেত্রে 5টি সমশক্তি সম্পন্ন কক্ষক থাকে। এরা হলো যথাক্রমে ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিএক্সজেড, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডিজেড স্কোয়ার। চতুর্থ কোয়ান্টাম সংখ্যা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একে ছোট হাতের এস দিয়ে সূচিত করা হয়। ইলেকট্রন লাট্টুর মতন ঘোরে। এই ঘূর্ণন 2 অভিমুখে হতে পারে। এই 2 অভিমুখী ঘূর্ণন বোঝাতে 2টি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। এর মান দুটি হলো যথাক্রমে +12 ও -12। 3টি নিয়মের উপর ভিত্তি করে বিভিন্ন কক্ষকে ইলেকট্রন বিন্যাস করা হয়। প্রথম নিয়মটি হলো আউবাউয়ের নিয়ম। এই নিয়মের বক্তব্যটি হলো যে কক্ষকের শক্তি কম সেটি আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, অর্থাৎ যে কক্ষকে এন এর মান কম সেটি আগে পূর্ণ হবে। যদি দুটি কক্ষকে এন এর মান সমান হয় তবে যে কক্ষকে এল এর মান কম সেটি আগে পূরণ হবে। এই নিয়ম অনুযায়ী কিভাবে ইলেকট্রন বিভিন্ন কক্ষকে প্রবেশ করবে তার একটা ছবি দেওয়া হলো। অর্থাৎ আউবাউয়ের নিয়ম অনুসারে বিভিন্ন কক্ষকের শক্তির ক্রম হবে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, ... দ্বিতীয় নিয়মটি হলো পাউলির অপবর্জন নিয়ম। এই নিয়মের বক্তব্যটি হলো কোনো কক্ষকে কেবলমাত্র 2টো ইলেকট্রন প্রবেশ করতে পারবে এবং ওই ইলেকট্রন দুটির ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা পৃথক পৃথক হবে। এই নিয়ম থেকে কোনো কক্ষকে কটি ইলেকট্রন ধরবে তা জানা যায়। যেমন এস কক্ষকে একটি মাত্র উপকক্ষক, সুতরাং এস কক্ষকে 2টি মাত্র ইলেকট্রন ধরবে। পি কক্ষকের 3টি উপকক্ষক, সুতরাং পি কক্ষকে 2টি করে মোট 6টি ইলেকট্রন ধরবে। ডি কক্ষকের 5টি উপকক্ষক, সুতরাং ডি কক্ষকে 2টি করে মোট 10টি ইলেকট্রন ধরবে। এফ কক্ষকের 7টি উপকক্ষক, সুতরাং এফ কক্ষকে 2টি করে মোট 14টি ইলেকট্রন ধরবে। জি কক্ষকের 9টি উপকক্ষক, সুতরাং জি কক্ষকে 2টি করে মোট 18টি ইলেকট্রন ধরবে। তৃতীয় নিয়মটি হলো হুন্ডের নিয়ম। এই নিয়মের বক্তব্যটি হলো সমান শক্তি সম্পন্ন স্তর বা কক্ষকগুলি এইভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে যাতে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেব। ডিএ 5টি সমশক্তি সম্পন্ন কক্ষক আছে। এখন মনে করা যাক 5টি ইলেকট্রন প্রবেশ করাতে হবে। প্রদত্ত 3টি উপায়ে 5টি ইলেকট্রন ডি কক্ষকে সজ্জিত হতে পারে। এদের মধ্যে সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন 3 নং সজ্জায় উপস্থিত, সুতরাং হুন্ডের নিয়ম অনুযায়ী 3 নং সজ্জাটি হবে সঠিক সজ্জা। এই নিয়মগুলির সাহায্যে পারমাণবিক ক্রমাঙ্ক থেকে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা হয়। এই ইলেকট্রন বিন্যাসকে ভৌম স্তরে বা গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন বিন্যাস বলা হয়। যেমন সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 11, সুতরাং ওর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p3, 3s1। ফ্লুওরিনের পারমাণবিক ক্রমাঙ্ক হলো 9, সুতরাং ওর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p5। আয়রনের পারমাণবিক ক্রমাঙ্ক হবে 26, সুতরাং ওর ইলেকট্রন বিন্যাস হবে S1s2, 2s2, 2p6,
3s2, 3p6, 3d6, 4s2। আজ পড়াশোনা এই পর্যন্ত। ভিডিওটি পছন্দ হলে লাইক করো। যারা নতুন তারা আমার অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দেখতে আর শুনতে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, পরের সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।